হেই দর্শক, আসসালামু আলাইকুম। তো গল্পতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোন জেলা থেকে গল্পটি শুনছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন গল্পে চলে যাই। আব্বাম্মা তাদের উপকারের প্রতিদান দিতে গিয়ে আমাকে তুলে দিয়েছে রাক্ষসীর হাতে। এক কথায় জীবনটা শেষ করে দিয়েছে। চলুন বুঝিয়ে বলি আর পরিচয় পর্বটাও শেষ করে দেই। আমি ইমন, বাবা মায়ের আমরা 2 সন্তান। আমার ছোট একটা বোন আছে, সে 5ম শ্রেণীর ছাত্রী। আর আমি এবার ভার্সিটির 2nd ইয়ারে করোনা ভাইরাসের জন্য অবসর সময় পার করতেছি। মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে আমি। আর আব্বুর বন্ধু অনেক বড় লোক, উনি সব বিপদে আমাদের পাশে থেকেছেন। আর এসবের বিনিময়ে আমাকে চেয়েছে তার মেয়ের জন্য। আঙ্কেলের মেয়ে নাকি আমাকে না পেলে মরে যাবে। মেঘা আঙ্কেলের মেয়ে, প্রচণ্ড রাগী আর জেদি মেয়ে, যা চায় তাই হাসিল করে থাকে। আর এই মেয়ের বাকি ইতিহাস পরে জানতে পারবেন। আর তাই এই সময়ে আব্বা আম্মা আমাকে তার প্রিয় বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। কি ভাবছেন, আব্বুর বন্ধুর মেয়ে আমাকে ভালোবেসে বিয়ে করতেছে? তাহলে সম্পূর্ণ ভুল ভাবতেছেন। চলুন প্রথম থেকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভার্সিটির বেস্ট কাপল অব দ্য ইয়ারে অনেকজন অংশগ্রহণ নিয়েছে, সিনিয়র জুনিয়র অনেকেই। কোয়ার্টার ফাইনালে এসে মাত্র 8 দল টিকেছে। তার মধ্যে সব থেকে এগিয়ে মেঘা আর রিয়াদের জুটি। তারপরে আমি আর তিশা। কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে 4 দল বাদ হয়ে গিয়েছে, আর বাকি 4 দলের মাঝে চলবে ফাইনাল। খেলায় আমি 2য় স্থানে, সেটা মেঘা মানতে রাজি না। তারপরেও কিছু না বলে চুপচাপ চলতে লাগলো দিনকাল। ফাইনালের দিন ঠিক করা হলো 5 দিন পর। তবে এবার আর আগের মতো না। অন্যদিন খেলা হতো কোলে করে 100 মিটার দৌড়, হাত ছুঁয়ে বলে দেওয়া, আরও কিছু হতো। তবে এবার তার সাথে একটা নতুন অপশন জুড়ে দিয়েছে, সেটা হলো কাপল ডান্স করতে হবে 4 দলকে। কথাটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ ডান্স আমি কিছু কিছু পারি, তবে তিশা খুব ভালো ডান্স পারে। মেঘা আর রিয়াদের দিকে তাকিয়ে দেখি ওদের মুখটা কালো হয়ে গিয়েছে, কারণ এরা কেউই ডান্স পারে না। যাক, বাসায় এসে ফ্রেশ হয়ে চলে গেলাম তিশাদের বাসায় ডান্স প্র্যাকটিস করতে। 5 দিনে মোটামুটি ভালো ডান্স শিখিয়েছে তিশা আমাকে। যেহেতু মেঘা আর রিয়াদ ভালো ডান্সে জানে না, তাই এটাই আমাদের প্লাস পয়েন্ট, আর এটার ফায়দায় উঠাবো আমি। যাক, ফাইনাল খেলায় মেঘাদের থেকে সব দিক দিয়ে একটু পিছিয়ে থাকলেও ডান্সের দিক দিয়ে আমরা অনেক এগিয়ে। মেঘা আর রিয়াদ ওরা ডান্স মোটামুটি ভালোই করেছে, তবে ওরা ডান্সের নিজেদের স্টেপ মিলাতে পারেননি। যাক, এখন দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ফলাফল ঘোষণা করা হলো। আমি আর তিশা প্রথম হলাম। ব্যাস, তিশা এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর অনুষ্ঠান শেষ হবার পর আমি আর তিশা বাগানের এক কোনায় বসে রইলাম। তখন ওই দেয়ালের ওপাশ থেকে কারো কথা কানে আসলো। কি রে মেঘা, সাধারণ একটা মধ্যবিত্ত ছেলের কাছে হেরে গেলি তুই? স্যার, নতুন একটা নিয়ম করার কারণে এরকমটা হয়েছে। তারপরে তুই এই ছেলের কাছে হেরে গিয়েও নিজের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিস। বাদ দে, আর সময় হলে ওই ইমনের বাচ্চাকে আমি দেখে নিব। তুই কিছুই বলিস না কেন ওই ইমনকে? আরে সে বাবার বন্ধুর ছেলে, তাই জোর দিয়ে কিছু বলতে পারি না। আরও অনেক সমস্যা আছে যা তুই বুঝবি না। ওকে চল বাসায় যাই। তারপর তারা চলে গেল। তখন তিশা আমাকে বলল, মেঘা কি সত্যিই তোমার আব্বুর বন্ধুর মেয়ে? তুমি এই মেয়েটার থেকে দূরে থাকবা সব সময়, না জানি কবে তোমার ক্ষতি করে বসে। ওকে ম্যাডাম, আর চলেন এখন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আমি বাসায় যাব। তারপর তিশাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তিশা হলো প্রিন্সিপাল স্যারের মেয়ে। জানি না কেন অনেক ভালো লাগে মেয়েটাকে। আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে গেলাম দুজন, এটা প্রিন্সিপাল স্যারও জানে। তারপর তিশাকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার বাসায়। খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সন্ধ্যায় উঠে দেখি মেঘা ফোন দিয়ে রেখেছে কয়েকটা। ফোন সাইলেন্ট ছিল, তাই সজাগ পাইনি। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করলাম। ফোন রিসিভ করার পর মেঘা বলল, একটা অনুষ্ঠানে জিতে তোর ভাব তো দেখি আকাশে উঠে গেছে। ঘুমাইলে সবাই আকাশে উড়ে, কি বলবি বল। আর ফোন দিয়েছিস কেন? তোর সাথে প্রেম করব তাই। গাঁজার দাম কত হয়েছে রে? আমি কিভাবে জানবো ওইসব পাশের দাম কত? তাহলে গাঁজাখুরি কথা বলতেছিস কেন তাহলে? ওই চুপ কর, আর পরশুদিন ক্লাসে নোটগুলো আমাকে দিয়ে যা। কেন, তুই ক্লাস করিসনি পরশুদিন? করেছি, তবে নোট করিনি। আর এত ভাবনা নিয়ে তাড়াতাড়ি এনে দিয়ে যা। আমাকে কি তুই কলেজের লোক ভাবিস নাকি? তোর প্রয়োজন তুই এসে নিয়ে যা। কথাটা বলার সাথে সাথেই ফোনটা কেটে দিল। আমিও আবার শুয়ে গেলাম।
ঘুম আসছে না, তাই শুয়ে না থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। হালকা নাস্তা করে পড়ার টেবিলে বসে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ মাথায় থাপ্পড় দিল। তাকিয়ে দেখি মেঘা। আমাকে বলল, কিরে ফোনে কি বলছিলি? কখন? একটু আগে যে বললি আমি কি তোর গোলাম নাকি? কথাটা তো ভুল কি বলেছি? তোর লাগলে তুই এসে নিয়ে যা, আমি কেন দিতে যাব? আমার কি ঠেকা পড়ছে? সময় আসলে দেখবি কে কার গোলাম হয়। ওকে। বলেই মেঘা নোটগুলো নিয়ে চলে গেল। আমি নিজের কাজে মন দিলাম। সকালে রেডি হয়ে ভার্সিটিতে গেলাম। গিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মিলে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি কিছু লোক এক জায়গায় জোড়া হয়ে দাঁড়িয়ে আছে। তাই তিশা আর আমি সেখানে গেলাম। গিয়ে দেখি মেঘা আর রিয়াদের কথা কাটাকাটি হচ্ছে, তাই সবাই তাকিয়ে দেখতেছে। হঠাৎ মেঘা রিয়াদের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এই মেয়েটা পারেও। এই নিয়ে হয়তো 12 ওদের ঝগড়া হয়েছে, আর শাস্তি হিসাবে রিয়াদকে একটা করে চর খেতে হয়েছে। এসব বাদ দিয়ে গিয়ে ক্লাসে মন দিলাম। লাঞ্চ টাইমে তিশা আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল। বিকেলে বাসায় এসে দেখি মেঘা আর ওর আম্মু এসে বসে আছে। আমি সালাম দিয়ে ভেতরে গেলাম। সব কিছু রেখে চলে গেলাম শাওয়ার নিতে। বাহিরে এসে দেখি মেঘা আমার পড়ার টেবিলে বসে কি যেন লিখতেছে। তাই মেঘাকে বললাম, ওই তুই কি লিখিস? লাভ লেটার। বেশি বক বক করবি না, এমনিতেই মাথা গরম আজকে। আপনার তো সারা শরীরে কারেন্ট চলে 12 মাস। মানে তুই কি বলতে চাইছিস? মানে খুব সহজ, তোর কাছে এটা আর নতুন কি? দুদিন পর রিয়াদকে মারবি, পরের দিন গিয়ে সরি বলে সব ঠিক করে ফেলবি। তাই অভিনয় না করে যা করার করে বিদায় হ। মেঘা লেখা আটকে দিয়ে উঠে চলে গেল, আর কেমন যেন রাগী চোখে দেখিয়ে গেল। পরের দিন সকালে ভার্সিটিতে গিয়ে মিমের সাথে বসেছিলাম। তখন ওই মেঘা এসে সামনে এসে দাঁড়ালো। তখন তিশা আমাকে বলল, চলো ইমন, অন্য কোথাও গিয়ে বসি। চলো। ওই ইমন, তুই বলেছিলি না রিয়াদকে থাপ্পড় দিয়ে আমি আবার সরি বলে সব ঠিক করে ফেলি? এবার আমি সব শেষ করে দিয়ে এসেছি। তো আমি কি করব এতে? কিচ্ছু করতে হবে না। শুনে রাখ, এই মেঘা কারো উপর নির্ভর করে বাঁচে না। দেখবো তোর এসব ভাব কতদিন থাকে। বলেই তিশাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। বিকালে ক্লাস শেষ করে তিশা গেল প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে। তাই আমি গেটের বাইরে বসেছিলাম। তিশা বের হওয়ার সময় কেমন রাগে একটা লুক দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর এসে আমাকে বলল, ইমন, তুমি মেঘার থেকে দূরে দূরে থাকবে। কেন, কি হয়েছে? একটু আগে আমার একটা বান্ধবী এসে বলল মেঘা নাকি আমার আর তোমার সম্পর্কের মাঝে ফাটল ধরাতে চাইতেছে। তুমি সত্যি একটা বোকা। মানে হলো এই মেঘা বুঝি আমাদের মাঝে সম্পর্কে ফাটল ধরাতে পারবে? আর তুমি যেহেতু ওর কথা জেনেই নিয়েছো, তাই ওর উল্টোপাল্টা কথা বললে সেটা এড়িয়ে চলবে, তাহলেই হবে। ওকে, কিন্তু তারপরেও তুমি ওর থেকে দূরে থাকবে। যেই ফাজিল মেয়ে, না জানি কখন কি করে বসে। ওকে ঠিক আছে, এবার চলেন বাসায়। তারপর তিশাকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম নিজের বাসায়। রাতে বসে বসে পড়তেছিলাম, তখন ওই মোবাইলটা বেজে ওঠে। তাকিয়ে দেখি মেঘা ফোন দিয়েছে। বিরক্তি ভাব নিয়ে ফোনটা রিসিভ করলাম। মেঘা বলে উঠল, কিরে ফোন ধরতে এত সময় লাগলো কেন? কি বলতে ফোন দিয়েছিস সেটা বল। বাবু, এত রাগ করে না, রাগ শরীরের জন্য ভালো না। আচ্ছা বল, কি বলবি? খেয়েছিস রাতে, নাকি এখনো না খেয়ে পড়তেছিস? এসব বলতে ফোন দিয়েছিস? তো তোকে কি প্রেম করার জন্য ফোন দিব নাকি? কথাটা শুনে ফোনটা কেটে দিলাম। কি একটা মেয়ের বাবা, আমার পিছনে এইভাবে লেগে থাকে। এভাবে কিছুদিন চলে গেল। ভার্সিটির দিনগুলো সুন্দরভাবে কাটতে লাগলো। একদিন সকালে ভার্সিটিতে ঢুকতে যাব, তখন ওই পিছন থেকে মেঘা ডাক দিল। তাই দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে, কিছু বলবি? তোর জন্য তিশা একটা সারপ্রাইজ নিয়ে দাঁড়িয়ে আছে, যা ভেতরে। মেঘা আর কিছু না বলে চলে গেল। আল্লাহ জানে কি হয়েছে। এসব ভাবতে ভাবতে ভেতরে আসতেই তিশাকে দেখলাম মাঠের কোণে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি তিশার দিকে এগিয়ে যেতেই তিশা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। তিশা এসেই আমার দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলল, ইমন, এগুলো কি? আমি কি তোমাকে কম ভালোবেসেছিলাম যে তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে? তিশার কথা শুনে কিছু বুঝতে পারতেছি না, তাই খামটা খুলে দেখতে লাগলাম। খামের ভেতরে কিছু ছবি, যেটাতে আমি মেঘাকে জড়িয়ে ধরে আছি। এরকম আরো কিছু ছবি আছে। ছবিগুলো দেখে মাথাটা চক্কর দিয়ে উঠলো। এটা কিভাবে সম্ভব, কিছুই তো বুঝতেছি না। ছবিগুলোতে ডুব দিলাম। তখন ওই
তিশার কথায় ঘোর কাটলো। সারা কলেজ জানে তুমি আর মেঘা একজন আরেকজনকে শত্রু, আর ভিতরে ভিতরে এসব করো। প্লিজ চুপ করো, আমাকে ভাবতে দাও। না, তুমি আগে এটা বলো, আমাকে কেন এসবের মাঝে টানলে? আমি কি দোষ করেছি? মেঘা, তুমি এগুলো পেয়েছো কোথায়? আমার বইয়ের ভিতর একটু আগে পেয়েছি। বুঝেছি, আসো আমার সাথে। তারপর তিশাকে নিয়ে গেলাম মেঘার কাছে। মেঘা এক কোনায় ওর বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিল। আমি গিয়ে মেঘাকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি মেঘা? মানে কোনগুলো? দেখ, রাগ উঠাবি না আমার। আর এমন ভাব নিচ্ছিস যে তুই কিছুই জানিস না। মেঘার হাতে খামটা ধরিয়ে দিলাম। তারপর মেঘা সেগুলো খুলে দেখে আমাকে বলল, দেখ, তোর যদি আমাদের সম্পর্কের কথা কাউকে বলতে লজ্জা পাস তাহলে এতে আমি কি করব? আর এগুলোর ব্যাপারে আমি কিছু জানি না। তোর আর আমার সম্পর্ক মানে? মানেটা তোকে বলতে হবে। দেখ মেঘা, সত্যিটা কি বল, না হলে রাগ উঠলে কি করব তা তুই ভাবতেও পারবি না। সত্যি বলার কি আছে? আর হ্যাঁ, তোর আর আমার মাঝে একটা সম্পর্ক আছে, ভালোবাসার। এটা তো আমি অস্বীকার করতে পারি না। কি আছে? রিলেশনশিপ। ব্যাস, রাগটাকে আর আটকাতে পারলাম না। ঠাস করে মেঘার গালে একটা চর বসিয়ে দিলাম। আশেপাশে সবাই হা করে তাকিয়ে রইল আমার দিকে। তাই মেঘাকে বললাম, আমাদের রিলেশনের প্রথম উপহার দিলাম, আর যদি আমার আর তিশার মাঝে আসতে চাস তাহলে জানে মেরে ফেলবো, বলে দিলাম। মেঘা গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তিশাকে নিয়ে চলে যাচ্ছিলাম, তখনই মেঘা ডাক দিয়ে বলল, তোকে আমি দেখে নিব। আমি ওর কথার কর্ণপাত না করে চলে গেলাম তিশাকে নিয়ে। তারপর তিশা রাগ করে বাসায় চলে গেল। মন এমনিতেই খারাপ, তাই ক্লাস না করে বাসায় চলে আসছি। মন খারাপ, তাই দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। বিকেলে মাথায় কারো হাত বোলানোর কারণে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি মেঘা আমার পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে। লাফ দিয়ে উঠে দূরে সরে গেলাম। তারপর মেঘাকে বললাম, তুই এখানে কি করিস? বাবু, তোমার ঘুম ভেঙে গেছে? ওই কি সব আবল তাবল বলতেছিস? আর তুই আমাদের বাসায় আসলি কখন? এমনভাবে বলছিস যেন তোদের বাসা থেকে আমার বাসা কয়েক কিলোমিটার দূরে, সামনেই তো, তাই মন চেয়েছে চলে আসলাম। আসছিস, ভালো কথা। তো তুই আমার রুমে কি করিস? এমনি ছ্যাঁকা খেয়ে কি অবস্থা দেখতে এলাম। তুই এগুলো কেন করছিস? তোর জন্য আমি রিয়াদের সাথে ব্রেকআপ করলাম, আর তুই রিলেশনে থাকবি, এটা কি মানতে পারি বল? দেখ, এসব বাদ দে, তিশাকে সব সত্য বলে দে, মেয়েটা না হলে ভেঙে পড়বে। অসম্ভব। আমি যতদিন অন্য আরেকটা রিলেশনে না যাচ্ছি ততদিন তুইও সিঙ্গেল থাকবি। মেঘার কথা শুনে রাগও উঠলো, আবার হাসিও পেলো, তাই ফিক করে হেসে দিলাম। মেঘা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, এভাবে হাসছিস কেন? তোর কথা শুনে। কেন? আমি হাসির কি বললাম? এই যে বললি তুই রিলেশনে যাওয়ার আগ পর্যন্ত আমাকে সিঙ্গেল থাকতে হবে। তোর রিলেশনের অপেক্ষায় বসে থাকলে আমি বুড়ো হয়ে যাব, তাও তুই রিলেশনে যেতে পারবি না। মানে? এক কথায় তোকে সহ্য করার ক্ষমতা ছিল একমাত্র রিয়াদের, তাকে ছেড়ে দিয়েছিস, তাই আর কারোর সাথে রিলেশনে যেতে পারবি বলে আমার মনে হয় না। তুই কি আমাকে চ্যালেঞ্জ করতেছিস নাকি? অবশ্যই না, শুধু একটু সুবুদ্ধি দিতেছি, ভালো হয়ে যা, না হলে বিয়ের জন্য আঙ্কেল ছেলে পাবে না তোর জন্য। তুই সকালে থাপ্পড় দিয়েছিস, কিছু বলিনি, কিন্তু এখনের অপমানটা কলিজায় লেগে গেছে। দেখ, আমি সত্য কথা বলেছি, এটা যদি তোর জন্য অপমান হয় তাহলে আমার কিছুই করার নেই। তুই কি বলতে চাইছিস আমি বিয়ের জন্য পাত্র পাবো না? পাত্র পাবি, তোকে চিনে এমন পাত্র পাবি না, কারণ যারা তোকে চিনে বা স্বভাব সম্পর্কে জানে তারা কখনোই তোকে বিয়ে করবে না। ওকে, আমি আজকে তোকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি এমন কাউকে বিয়ে করব যে কিনা আমাকে একদম কাছ থেকে চিনে, সেটা যেভাবেই হোক। ওকে, আমিও দেখবো। ওকে। আর হ্যাঁ, তিশার সাথে সম্পর্কের কথাটা ভুলে যা। এমন বিষ ঢেলেছি যে সে তোর দিকে তাকালে থুতু ফেলবে। তিশার সাথে খারাপ কিছু করলে বা বলে থাকলে আমি যে তোর কি অবস্থা করব তা তুই ভাবতেও পারবি না। আমাকে যে সকালে চট দিয়েছিস তার ফল আর অপমানের ফলটা বাকির খাতায় তুলে রাখলাম। বলে মেঘা চলে গেল। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি তিশার একটাও কল নেই। অন্য সময় তো কল দিয়ে পাগল করে ফেলতো, তাহলে আজকে একটাও দেয় নাই। তাই উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম, তিশাকে ফোন দিয়ে পার্কে আসতে বললাম। তিশা আসতে রাজি না, অবশেষে অনেক কষ্টে রাজি করলাম। পার্কে গিয়ে তিশার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম মিত্র আসতেছে। কিছুটা কাছে আসতে দেখি তিশার চোখগুলোতে পানি জমে আছে। তাই আমি উঠে তিশার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তিশা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু না, বলো কি বলতে ডেকেছো? আমার হাতে এই সময় খুব কম। এমন ভাবে বলছো কেন? আগে তো কখনো এমন ভাবে কথা বলোনি। আচ্ছা বলো, কি বলবে? আগে এটা বলো, তোমার চোখে পানি কেন? এমনি ধুলো পড়েছে তাই। আমাকে অবহেলা করতেছো তুমি? আচ্ছা যা বলার বলো, বাসায় কেউ নেই, তাই তাড়াতাড়ি ফিরতে হবে।
আসলে মেঘা যা বলছে বা দেখিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আর আমার মেঘার মাঝে কিছুই নেই, আর হবেও না। তিশা কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবতে লাগলো, তাই আবার বললাম, প্লিজ তিশা, তুমি মেঘার কথা বিশ্বাস করো না। ওই মেয়েটা আমাদের আলাদা করার জন্য এইসব বলতেছে। তিশা আমার দিকে কিছুক্ষণ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, মেঘার সাথে নাকি তোমার বিয়ে ঠিক হয়ে আছে ছোটবেলা থেকেই। কি? কে বলেছে এই ফাউল কথাটা তোমাকে? মেঘা একটু আগে ফোন করে বলল আমাকে তোমার সাথে ওর বিয়ে ঠিক আছে, আর তোমাদের মাঝে নাকি অনেকবার ফিজিক্যাল রিলেশনও হয়েছে। কথাটা শুনে মাথায় আগুন ধরে গেল। মেয়েটা এত নিচে নামতে পারে, যা বলার মতো না। তাই তিশাকে বললাম, তিশা, কিছুদিন আগে তুমি আমাকে বলেছিলে না মেঘা আমাদের মাঝে ফাটল ধরাতে চায়? এখন মেঘা সেটাই করতেছে। আর তুমি জানো না মেঘা জিতার জন্য যে কোনো কিছু করতে পারে বা বলতে পারে। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, মেঘা যা বলছে সেগুলো কি সত্যি নাকি মিথ্যা? সবগুলো কথা মিথ্যা, আর ওই ছবিগুলো ছিল এডিট করা। তোমাকে বোকা বানিয়েছে সে, এখন সে মজা নিচ্ছে। মেঘা আসলেই একটা খারাপ মেয়ে। বলে তিশা আমাকে জড়িয়ে ধরলো, আমিও তিশাকে জড়িয়ে ধরলাম। তারপর তিশাকে বললাম, তিশা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? কোনো সন্দেহ আছে নাকি? না, আসলে তুমি এত সহজে ভুল বুঝে ফেলেছো আমাকে, যার কারণে অনেক কষ্ট পেয়েছি আমি। মেঘা এমনভাবে বলেছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা চলো এখন মেঘার সাথে একটু মজা নেওয়া যাক। মানে কি করবে তুমি? দেখতে থাকো। বল এই ফোনটা পকেট থেকে বের করে মেঘাকে ভিডিও কল দিলাম। মেঘা রিসিভ করে আমাকে বলল, কি রে, এই সময় ফোন দিয়েছিস? মুখটা একটু ভার করে ফেললাম আর হালকা কাঁদো কাঁদো ভাব নিয়ে বললাম, ওই তুই তিশাকে কি এমন বলেছিস যে সে আমাকে থাপ্পড় দিয়ে চলে গিয়েছে? কিছু মন্ত্র পড়েছি, তাতেই কাজ হয়ে গিয়েছে। আচ্ছা তোর কি মনে হয় তুই হালকা একটু বা বেশি মন্ত্র পড়লে আমার আর তিশার মাঝে ফাটল ধরাতে পারবি? এই দেখ। বলে তিশাকে টান দিয়ে আমার কাছে আনলাম আর তার কপালে একটা চুমু এঁকে দিলাম। ব্যাস, মেঘা যা বোঝার বুঝে গিয়েছে। মেঘা আর কিছু না বলে টুক করে ফোনটা কেটে দিল। এদিকে আমি আর তিশা হাসতে হাসতে শেষ। তিশাকে বাসায় নামিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। পরের দিন ভার্সিটিতে যেতেই দেখি মেঘা এক কোনায় দাঁড়িয়ে আছে। তাই আমি মেঘার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? এমনি, তোকে বলতে হবে নাকি? জানি কেন তোর মন খারাপ। যা তো, ফালতু বলিস না। আরে রাগ করিস না, আর যা পারিস না তা করতে গেলে এমনই হয়। আর তুই কিভাবে ভাবলি আমাদের আলাদা করতে পারবি? মেঘা এবার কিছু না বলে মুচকি হেসে দিল আর আমার দিকে খারাপ একটা লুক নিয়ে তাকালো। তাই বললাম, এভাবে তাকিয়েছিস কেন? না এমনি, আর দেখি তোদের সম্পর্ক কতদিন ভালো থাকে। একবারে শরম হয়নি তোর, নাকি আরো পেতে চাস? বাবু, সেটা সময় বলে দিবে। বলে মেঘা চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম ওইখানে। তারপর হঠাৎ পিছন থেকে কেউ কাঁধে হাত রাখে। তাকিয়ে দেখি তিশা। আমাকে বলল, ইমন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি, চলো ক্লাসে যাই। তারপর তিশাকে নিয়ে ক্লাসে চলে গেলাম। তবে মেঘা আবার কি করে তা নিয়ে টেনশনে পড়ে গেলাম। যাক, যা হবার তা দেখা যাবে। দুপুরে তিশা চলে আসলো ক্লাস না করে। আমি বিকেলে ক্লাস শেষ করে তিশাকে নিয়ে একটু ঘুরতে গেলাম মনটাকে হালকা করার জন্য। তবে মেঘার সেই ভিলেনের মতো হাসিটা ভাবাচ্ছে আমাকে। কি না কি করে সেটা নিয়ে টেনশনে আছি। তখন ওই তিশা আমাকে বলল, ইমন, কি এত ভাবতেছো তুমি? না আসলে সকালে। তারপর তিশাকে সব বললাম। তাই একটু চিন্তা হচ্ছে, ও যেই মেয়ে না জানি কি করে বসে। আরে এ নিয়ে চিন্তা করো না, ও আর আমাকে ভুল বোঝাতে পারবে না। তুমি আরামে গিয়ে ঘুমিয়ে থাকো। এবার যদি আমাকে ভুল বুঝো তাহলে তোমার সাথে আর কথাই বলবো না আমি। ওকে, আর তুমি ওই পেতনিটার থেকে দূরে থাকবে। ওকে। আর মেঘা কিছু বললে আগে আমাকে জানাবেন, না জানিয়ে আবার মুখ ফুলিয়ে বসে থাকেন না আবার। তুমি মেঘাকে বলে দিবে আমার সাথে যেন কথা বলতে না আসে। ওকে। আর কিছু বলতে হবে? আর আমাদের দেখে যেন হিংসা না করে। ওকে পাগলি, সব বলে দিব এখন, ঠিক আছে? ওকে। এখানে নিয়ে আসলে কেন? তোমাকে কিডন্যাপ করব বলে। শয়তান। চলো একটু হাঁটি, তারপর না হয় বাসায় যাওয়া যাবে। চলো। কিছুক্ষণ পর হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আব্বু ফোন দিয়েছে, তাই রিসিভ করলাম। কিরে, কোথায় তুই? এই তো একটু বাইরে, বাসায় আসবো একটু পর। তাড়াতাড়ি আয়, কাজ আছে একটু। ওকে, আসতেছি বলে ফোনটা কেটে দিলাম। তখন ওই তিশা আমাকে বলল, বাসায় যেতে বলেছে নাকি? ওকে চলো, আজকে বাসায় চলে যাই, পরে আরেকদিন আসবো। ওকে চলো। তারপর তিশাকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার বাসায়। কলিং বেল দিতেই ছোট বোন এসে দরজা খুলে দিল। ভেতরে যেতেই অবাক হয়ে গেলাম, কারণ ভেতরে মেঘা
আঙ্কেল আন্টি সহ আমাদের পরিবারের সবাই বসে আছে। আজকে তো অনুষ্ঠান বা এমন কোনো বিশেষ দিন নেই, তাহলে সবাই একসাথে বসে এই বাড়িতে। মেঘার দিকে তাকিয়ে দেখি ম্যাডাম আমাকে দেখে লজ্জা পাচ্ছে, এমন ভাব করতেছে। আমি অবাক হব নাকি সবাই এখানে কেন এটা ভাববো, এটাই বুঝতেছি না। তখন আব্বু বলল, কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতেছিস? যা গিয়ে মেঘার ওইখানে গিয়ে বস। কোনো কিছু না ভেবে মেঘার পাশে বসে গেলাম। আস্তে করে মেঘাকে জিজ্ঞাসা করলাম, কিরে তোরা এখানে কেন সবাই? চুপচাপ বসে থাক, সব জানতে পারবি কেন আমরা এখানে। আমি আর কিছু না বলে চুপচাপ বসে রয়েছি। কিছুক্ষণ পর আঙ্কেল বলে উঠলো, এবার বল কবে ওদের বিয়ের দিনটা ঠিক করলে ভালো হয়। ওদের যেহেতু পরীক্ষাটা এগিয়ে এসেছে, তো পরীক্ষাটা শেষ হোক, তারপরে একদিন ধরে বিয়ে দিয়ে দেবো। ওকে, তাহলে পরীক্ষাটা শেষ হোক। ওনাদের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই মেঘাকে আবার জিজ্ঞাসা করলাম, কার বিয়ের কথা চলতেছে? আমরা চলে গেলে সেটা তোর আব্বুকে জিজ্ঞেস করিস, তাহলেই হবে। মেজাজটাই খারাপ করে দিল, তাই আর কিছু না বলে বসে রইলাম চুপচাপ। কিছুক্ষণ পর মেঘারা সবাই চলে গেল। তখন ওই আব্বুকে জিজ্ঞাসা করলাম, কার বিয়ে নিয়ে কথা বলছো তোমরা? কার বিয়ে নিয়ে কথা বলেছো তোমরা? কার আবার? তোর বিয়ে নিয়ে। কি আব্বু আম্মু, তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি যে আমি ওই মেয়েকে বিয়ে করব? আমাদের মাথা ঠিক আছে বলেই তোর বিয়ে মেঘার সাথে ঠিক করেছি। আমি কোনোদিনও মেঘাকে বিয়ে করব না। তোরা তো একজন আরেকজনকে নাকি ভালোবাসিস, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? মেঘাকে যে আমি ভালোবাসি এটা কে বলেছে তোমাদের? ওই মেয়েটা পাগল হয়ে গিয়েছে আর আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তাই মেঘা প্রতিশোধ নিতে এটা করতেছে। তুই আবার কাকে ভালোবাসিস? তারপর মোবাইল থেকে তিশার ছবিটা বের করে সবাইকে দেখালাম। তারপর তিশার সম্পর্কে সব বললাম। তখন আব্বু বলল, আচ্ছা, আমি মেঘার আব্বুর সাথে কথা বলে দেখি। আর হ্যাঁ, এই মেঘা নামের মেয়েটাকে বউ করার স্বপ্ন ভুলে যাও বলে ভিতরে চলে গেলাম নিজের রুমে। রাগে মাথাটা গজগজ করতে লাগলো। এসব ফাউল চিন্তা বাদ দিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হতে দেখি মোবাইলে কল আসতেছে। তাকিয়ে দেখি মেঘার ফোন, তাই বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলাম। মেঘা বলল, ধাক্কাটা সামলাতে পেরেছিস তো, নাকি আবার অজ্ঞান হয়ে গিয়েছিস? জি সামলেও নিয়েছি, আর তোর ব্যাপারে সব বলেও দিয়েছি। আর তারা এবার আঙ্কেলের সাথে কথা বলে তোর অভিনয় সমাপ্ত করে দেবে, চিন্তা করিস না। মেঘা চুপ হয়ে গেল আমার কথা শুনে। বুঝলাম টেনশনে পড়ে গিয়েছে মেয়েটা, তাই আবার বললাম, কিরে এবার তুই ধাক্কা খেতে নাকি? তবে দেখি কি করা যায়। দেখ মেঘা, এসব সিরিয়াসলি বিষয় নিয়ে পাগলামি বন্ধ কর, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। খারাপ যাই হোক, বিয়ে তো আমি তোকে করবই। রাগে মাথাটা ফেটে যাচ্ছে, তাই ফোনটা কেটে দিলাম। কিছু না বলে চুপচাপ বসে রইলাম। রাতে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ভার্সিটিতে গেলাম। ভিতরে যেতেই মেঘা সামনে এসে দাঁড়ালো। আমি পাশ দিয়ে চলে যাওয়ার সময় মেঘা বলে উঠলো, এভাবে কতদিন পাশ কাটিয়ে চলে যাবে? কিছুদিন পর তো আমার হাতের মুঠোতেই আসতে হবে। আমি কোনো কথা না বলে ক্লাসে গিয়ে মাথা নিচু করে বসে রইলাম। ক্লাস শুরু হতে অনেক টাইম বাকি, তাই ক্লাসে কেউ নেই, তাই মেঘার কথাগুলো ভাবতেছি। তখন ওই কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। তাকিয়ে দেখি তিশা। কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো কেন? কিছু না। ইমন, কি হয়েছে আমাকে বলো। কিছু না বলে তিশাকে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে পানি চলে আসলো আপনা আপনি। জানি না চোখের পানিটা কেন এসেছে। তিশা হয়তো কিছুটা অবাক হয়েছে আমার এমন আচরণ নিয়ে। কালকে বাসায় গিয়ে দেখি তারপর তিশাকে সব বললাম। এখন কি করব নিজে বুঝতেছি না। আচ্ছা, তোমার আব্বু যেহেতু বলেছে কথা বলবে, সেহেতু দেখো কি হয়। তিশা, তুমি জানো না মেঘা যে করেই হোক এটা করেই ছাড়বে। ওর মতো মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। আরে কিচ্ছু হবে না, দেখে নিও। তাই যেন হয়। আমরা কথা বলছিলাম, তখন ওই মেঘা ক্লাসে ঢুকে আর আমাকে তিশাকে জড়িয়ে ধরা দেখে বলে, বাহ, ক্লাসে কি তোমরা পার্ক বানিয়ে ফেলবে নাকি? মেঘা, তুমি কি শুরু করেছো এটা? আমি আবার কি করলাম? যা করার তা তো তোমরাই করতেছো। মেঘা, তুমি ইমনের বাসায় বিয়ের প্রপোজাল পাঠিয়েছো কেন? আমার মন চেয়েছে তাই। তুমিও পাঠাও, আমি কি না করেছি নাকি? তুমি আর কাউকে পেরে না ইমনকে ছাড়া? নাকি হিংসা হয় আমাদের সম্পর্ক দেখে? আমি রাগি, তবে হিংসুটে না। আর ইমনকে ভালো লাগছে তাই বিয়ে করেছি, হিংসা করে নয়। বলে মেঘা রুম থেকে চলে গেল। তিশা এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বিকেলে ক্লাস শেষ করে আমি তিশাকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে আসলাম নিজের বাসায়। বাসায় আসতেই দেখি সবাই মুখ ভার করে বসে আছে, তাই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে সবাই এভাবে মুখ ভার করে বসে আছো কেন? মেঘার আব্বুকে ফোন দিয়েছিলাম। তো উনি কি বললো? বললো সে নাকি মেঘার সাথে কথা বলেছে।
আর মেঘা নাকি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, আর তোকে না পেলে সে সুইসাইড করবে। সে মারা গেলে আমি কি করব? মারা যাবে না বেঁচে থাকবে সেটা সম্পূর্ণ মেঘার ব্যাপার, এখানে আমি কি করতে পারি? তবে মেঘাকে আমি বিয়ে করব না, এটা শিওর। কি বলিস এসব? একটা মেয়েকে এভাবে মরতে দেবো আমরা? আর তুই জানিস না ওর বাবা আমাদের কত উপকার করেছে? উপকার করেছে ভালো কথা, তার জন্য কি আমি তার মেয়েকে বিয়ে করব নাকি? আর আমি যে অন্য আরেকজনকে পছন্দ করি এটা জেনেও কেন আমার পিছনে পড়ে আছে? দেখ, বিয়ের আগে এমন সম্পর্ক সবারই থাকে, তুই বরং ওই মেয়েটাকে ভুলে যাওয়ার চেষ্টা কর, তাতেই ভালো। আব্বু তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো বলো? আঙ্কেলকে বলে দিও আমি এই বিয়ে করব না, মানে করব না। প্লিজ বাবা, একবার আব্বুকে থামিয়ে দিয়ে আমি বললাম, আঙ্কেলকে বলে দিও সে যদি বিয়ে নিয়ে আর একটা পাও বাড়ায় তাহলে তার মেয়েকে মরতে হবে না, আমি নিজেই সুইসাইড করব, তাহলেই দেখবে সব শান্ত হয়ে গিয়েছে। কথাটা শুনে সবার চোখ মুখ বড় বড় হয়ে গিয়েছে। আমি সেদিকে খেয়াল না করে নিজের রুমে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে আবার রুমে এসে বসে রইলাম। তখন ওই তিশা কল দিল। তারপর তিশাকে সব খুলে বললাম। তিশার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পড়ালেখা করে শুয়ে গেলাম। চোখ লেগে আসতেছিল, তখন ওই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মেঘা। রাগটা মাথায় উঠে গেল আবার মেঘার নামটা দেখে। এরকম বিরক্ত নিয়ে রিসিভ করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, ফোন দিয়েছিস কেন এত রাতে? তোর সাথে কথা বলতে মন চাইছিল। কেন, ফোন দিতে পারি না নাকি? দেখ, কাজের কিছু বলার থাকলে বল, না হলে ফোন রেখে দিব। ওকে শোন, আজকে পরীক্ষার সাবজেক্ট এর টাস্ক দিয়েছে, সেটা তোরই ইমেলে পাঠিয়ে দিয়ে রেখেছি, দেখ। থ্যাঙ্কস বলেই ফোনটা কেটে দিলাম। আর একটা কথা বললাম না। তারপর আরামের একটা ঘুম দিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না খেয়ে ভার্সিটিতে চলে গেলাম। আম্মু ডেকেছিল কিন্তু এক প্রকার রাগ নিয়েই বেরিয়ে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে এক কোনায়, তাই আমি তিশার কাছে গেলাম। তারপর বসে রইলাম চুপ করে, মন খারাপ করে। তখন ওই পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি মেঘা। মেঘা বলল, কিরে, তুই নাকি না খেয়ে চলে এসেছিস ভার্সিটিতে? তো কি হয়েছে? খাওয়ার উপর রাগ করতে নেই, ধর এটা খেয়ে নে। বলে একটা প্যাকেট আমার দিকে এগিয়ে দিল। এমনিতেই মাথায় রাগ, তার উপর আবার এইসব ঢং করতেছে, তাই বললাম, দেখ মেঘা, এমনি তো মাথা ঠিক নেই, তার উপরে প্যারা দিস না, প্লিজ যা এখান থেকে। ওকে, তবে এগুলো খেয়ে নিস। বলে প্যাকেটটা রেখে চলে গেল। আমি প্যাকেটটা নিয়ে দূরে ছুঁড়ে মারলাম। তখন তিশা আমাকে বলল, ইমন, তুমি খেয়ে আসোনি সকালে? আবার তুমি শুরু করো না প্লিজ। না, চলো গিয়ে খেয়ে আসি, আর সব ঠিক হয়ে যাবে, দেখো। এখন চলো খেয়ে আসি। তারপর তিশার জোরাজোরির কারণে যেতে হলো খেতে। নাস্তা শেষ করে চলে আসলাম ক্লাসে। বিকেলে ক্লাস শেষ করে বাসায় আসতেই দেখি সবাই চুপচাপ করে বসে রয়েছে। আমি কাউকে কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসলাম। এভাবে দুদিন কেটে গেল স্বাভাবিকভাবেই। ভাবলাম আঙ্কেল হয়তো এই বিষয় নিয়ে আর এগোবে না, কিন্তু শুক্রবার আজকে, তাই সবকিছু বন্ধ। বিকেলে নিচে সবাই মিলে টিভি দেখতেছি। এমন সময় আঙ্কেল ফোন দিয়েছে আব্বুর মোবাইলে। আব্বু ফোন রিসিভ করে কথা বলতে লাগলেন। আব্বু আঙ্কেলকে বোঝাইতে চাইছেন, কিন্তু আঙ্কেল বোঝার পাত্রই না। আব্বু তখন ফোনটা লাউড স্পিকার দিয়ে সবার সামনে রাখলেন। তখন আঙ্কেল বললেন, দেখ, তুই ইমনকে যেভাবেই হোক রাজি করা, না হলে মেঘা আমাকে হুমকি দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে যদি বিয়ের দিন ঠিক না করা হয় তাহলে সে নিজেকে শেষ করে দিবে। তুই মেঘা মাকে একটু বুঝিয়ে বল। আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু কোনো লাভ হয় নাই। তার একটাই কথা, বিয়ে পরীক্ষার পরে হলেও চলবে, তবে এক সপ্তাহের ভিতরে বিয়ে কবে হবে সেই দিন তারিখ ঠিক করতে হবে। দেখ, এখন আমরা যেদিকেই যাই সেদিকেই বিপদ। বিয়ে ঠিক না করলে মেঘাকে হারাতে হবে, আর ঠিক করলে আমার ছেলেকে হারাতে হবে। দেখ, তুই কি করবি জানি না, তবে ইমনকে যে করেই হোক বিয়েতে রাজি করাতে হবে। আমি কি করব নিজেই বুঝতেছি না। দেখ, তুই ইমনকে বল প্রয়োজন পড়লে আমার সব সম্পত্তি আমি ইমনের নামে করে দিব, তাও আমার মেয়েকে বাঁচা। দেখ ইমন, এভাবে রাজি হবে না, আর তুই মেঘাকে বুঝিয়ে বল যেন পাগলামি না করে। আরে সে কি কথা শোনার মেয়ে নাকি? ও যা বলবে তাই, না হলে কি করে বাকিটা তো তুই জানিসই। দেখ, যেদিকে যাব সেদিকেই বিপদ দেখতে পাচ্ছি, আমি কি করব কিছুই বুঝতেছি না। দেখ, যেভাবেই হোক ইমনকে আমার মেয়ের জন্য চাই। প্রয়োজনে আমি সারা জীবন তোকে যা উপকার করেছি তার বিনিময়ে হিসাবে হলেও তোর ছেলেকে আমার মেয়ের জন্য চাই, তাও আমি মেঘাকে হারাতে পারবো না। কথাটা বলে আঙ্কেল ফোনটা কেটে দিল। আর আমি কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। উনি বিনিময়ে আমাকে চাইতেছে, কি বলবো নিজের ভাষায় হারিয়ে ফেলছি। আব্বুর দিকে তাকিয়ে দেখি মুখটা কালো হয়ে আছে, আমাকেও কিছু বলতে পারতেছে না, আর ওইদিকে সামলাতেও পারতেছে না। সবাই থ মেরে বসেছিলাম। তখন ওই আব্বু বলে উঠলো, এবার বল আমি কোন দিকে যাব? নিজেকে আজ বড় অপরাধী মনে হচ্ছে।
আব্বু আঙ্কেলের সাথে কথা বলে দেখি কি হয়। তুই আর কি বলবি? দেখলি না উপকারের বিনিময় হিসেবে তোকে চাইতেছে। আমি আর কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। উপকারের বিনিময় দিতে হবে এভাবে, তা জানতাম না আমি। এসব ভাবতেছি তখন আব্বু বলে উঠলো, সব সমস্যা আমাকে ঘিরে, আমি না থাকলে সব ঠিক হয়ে যাবে। তোকে বা মেঘাকে কাউকেই মরতে হবে না, আমি মরে গেলে সব ঠিক হয়ে যাবে। বলে আব্বু নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। আম্মু আর ছোট বোন গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আমি তখনও জিম মেরে বসে আছি। তিশাকে ছাড়া বাঁচার কথা কখনো কল্পনাও করিনি। আর এখন বিয়েতে রাজি না হলে হয়তো আব্বুকে হারাতে হবে। কি করব কিছুই বুঝতেছি না। এমন মনে হচ্ছে নিজের ভেতরে টেনশন বেশি হওয়ার কারণে সেটা জ্যাম হয়ে গিয়েছে। পরিস্থিতি আগে সামলাতে হবে। তাই উঠে আব্বুর দরজার সামনে গিয়ে বললাম, আব্বু আমি বিয়ে করব মেঘাকে, তাও তুমি কিছু করো না প্লিজ। কিছুক্ষণ পর আব্বু বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে ছোট হওয়া থেকে বাঁচালি। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। এসে ওয়াশরুমে ঢুকে গেলাম। পানির ট্যাপটা ছেড়ে দিয়ে মুখটা ধুয়ে নিলাম। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মনে মনে ভাবতে লাগলাম আবারও এক মধ্যবিত্ত হেরে গেল পৃথিবীর নিয়মের মাঝে। এসব ভাবছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। ঠিক করে নিলাম যে হয়তো সুখে থাকতে পারবো না মেঘাকে বিয়ে করে, তবে সবাইকে খুশি তো রাখতে পারবো, এতেই অনেক কিছু। তবে এটা করলে যে তিশার কাছে অপরাধী হয়ে যাব, এটা তাদের কিভাবে বোঝাবো? আমি কি করব তা নিজে জানি না। হয়তো একজনের কাছে অপরাধী হব, তবে সবাইকে সুখে রাখতে পারবো, এতেই অনেক। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি তা নিজেও বলতে পারি না। সকালে কারো ফোনে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি তিশা। বুকটা ধাক করে উঠলো, তাও রিসিভ করলাম। তারপর তিশা বলল, কি জনাব, ঘুম ভাঙেনি? এই তো। আচ্ছা, আজ থেকে নাকি আর ক্লাস হবে না, তাই ভার্সিটিতে আর যাওয়ারও দরকার নাই। ওকে, তুমি বিকালে একটু দেখা করতে পারবে? কোথায় আসতে হবে বলো? তুমি নদীর পাড়ে এসো। ওকে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটায় রেখে দিলাম। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর আঙ্কেলের বাসার দিকে রওনা দিলাম। যাওয়ার পর আঙ্কেল আন্টির সাথে কৌশল বিনিময় করে জিজ্ঞাসা করলাম, আন্টি মেঘা কোথায়? সে তো ঘুমাচ্ছে। কেন, কোনো কাজ আছে নাকি? না আন্টি, ওর কাছে আমার একটা খাতা আছে, সেটা নিতে এসেছি। ও আচ্ছা, তুমি যাও, গিয়ে নিয়ে আসো। আমি আর কিছু না বলে সোজা উপরে চলে গেলাম মেঘার রুমে। গিয়ে দেখি সে এখানেও ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় মেঘাকে কেউ দেখলে বলবে না মেঘা এমন কাজ করতে পারে, কারণ ঘুমালে মেঘাকে অনেক মায়াবী লাগে। মেঘাকে হালকা করে ডাক দিতেই সে আমাকে বলল, কি রে, তুই আমার রুমে এত সকালে? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? ছাদে আয়, তোর সাথে কথা আছে আমার। বলে আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর মেঘা এসে আমাকে বলল, কি রে, কি বলবি বল? প্লিজ এসব কাহিনীগুলো থামা, আমি আর নিতে পারতেছি না। তুই কিসের কথা বলছিস? দেখ, ভাব ধরিস না প্লিজ। আর আমি হার মেনে নিয়েছি তোর কাছে। এখন থেকে তুই যা বলবি আমি তাই শুনবো। তাও সব ড্রামা বন্ধ কর। আমি তোকে বিয়ে করব? এখানে ড্রামা আসবে কোথা থেকে? আমি সিরিয়াসলি তোকে বিয়ে করব। বললাম তো আমি হার মেনে নিয়েছি। প্রয়োজন পড়লে তোর পাগুলো দে, আমি তোর পা ধরে ক্ষমা চাইবো। আর তুই যা বলবি তাই শুনবো, প্রমিস। ভেবে বলছিস তো? বল কি করতে হবে এর বিনিময়ে? বাসার সবাই যেভাবে বলছে তুইও তাদের কথা মতো আমাকে বিয়ে করে নে, বাস এটাই দাবি। মেঘার কথায় রাগ উঠতে লাগলো আমার। যেই কথাটাই বলি সেই কথাটাকে ঘুরিয়ে এক জায়গাতেই আনে। নিজের রাগটাকে কন্ট্রোল করে বললাম, আচ্ছা বিয়ে করা ছাড়া কি আর তোর কাছে অন্য কোনো উপায় নেই? আছে তো। তাহলে এতক্ষণ কথা না ঘুরিয়ে ওই উপায়টা তো বলতে পারতি। বল কি উপায়? আমাকে বউ বানিয়ে নে। মাথা নষ্ট হয়ে যাবে এই মেয়ের সাথে কথা বললে। তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাসায়। বিকেলে পার্কে মনমরা হয়ে বসেছিলাম, তখন ওই তিশা এসে পাশে বসে গেল। আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, ইমন কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। কিছু না বলে মাথাটা নিচের দিকে দিয়ে চুপচাপ বসে রইলাম, কারণ তিশাকে কি বলবো এটাই ভেবে পাচ্ছি না। তখন তিশা আবার বলল, আবার নতুন করে কি হয়েছে? নতুন করে কিছু হয়নি, যা ছিল তা শেষ করে ফেলেছে মেঘা, আর আমি হেরে গিয়েছি তিশা। মানেটা একটু খুলে বলো প্লিজ। কালকে ঘটনা তিশাকে সব বললাম, বলেই চুপ করে গেলাম। তিশার চোখের কোণে পানি জমে আছে, কিন্তু হাত দেওয়ার অধিকারটা হয়তো হারিয়ে ফেলতেছি। এভাবে কিছুক্ষণ দুজনে চুপ করে বসে রইলাম। তখন ওই তিশা আমাকে বলল, ইমন তুমি আমাকে ভুলে যেতে চেষ্টা করো, তাতেই ভালো। কারণ তোমাকে এমন জায়গায় এনে দান করিয়েছে যে তোমাকে হয়তো আমাকে না হয় তোমার বাবার সম্মান আর জীবনটা একটা বেছে নিতে হবে। তাই তোমার জন্য ভালো হবে আমায় ভুলে যাও। আমি অশ্রু চোখে তিশার দিকে তাকালাম। তিশা তার নজর সরিয়ে নিল।
হয়তো নজর মিলালে তিশা নিজেকে সামলে রাখতে পারবে না, তাই নজর নামিয়ে ফেলছে। তিশা জানো, আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন সামনে পেছনে যেদিকে যাই কারো না কারো কাছে অপরাধী হতে হবে। ইমন, তুমি নিজেকে সামনের দিকে নিয়ে যাও, আর আমি কিছু মনে করব না। তুমি মেঘাকে বিয়ে করে নাও, তাহলে তুমি অনেক খুশি হবে। সান্ত্বনা দিতেছো? তিশা আমাকে কিছু না বলে চুপ করে বসে রইল। তিশার পাশে বসে থাকতে পারতেছি না, নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। তখনই তিশা বলল, চলো বাসায় যাই, এমনিতেই অনেক রাত হয়ে যাচ্ছে। আর আমরা এক থাকতে পারবো না বলে কি হয়েছে, আমরা তো ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারি নাকি? জানি না তোমাকে হারিয়ে খোদার উপর রাগ করব নাকি এত সুন্দর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য তাকে দোষ দেব, এটাই বুঝতেছি না। হয়েছে, এবার চলো বাসায় যাই। তারপর আর কিছু না বলে তিশাকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। জানি না আজকে কি হারিয়েছি, তবে নিজের জীবনের সব থেকে দামি জিনিসটা হারিয়েছি, এটা বুঝতে পারতেছি। তবে মেঘার উপর প্রচুর রাগ হলো। তার দরকার বিনিময়ে ভালোবাসা, তাই তাকে বিনিময়ে ভালোবাসাই দেব, কখনো মনে জায়গা করতে পারবে না। মেঘাকে বিনিময়ের সব কিছু দিব, তার সাথে আমার সম্পর্ক থাকবে শুধু উপকারে বিনিময়ে ভালোবাসা। মেঘাকে আর তুই না, এখন থেকে আপনি করে বলবো, কারণ সে সব ভেঙে দিয়েছে শুধু বিনিময়ের ভালোবাসা চেয়ে। পরের দিন সকালে ভার্সিটিতে গিয়ে এক কোনায় বসেছিলাম, তখন ওই মেঘা এসে বলল, কিরে, আজকে তোর নায়িকা কোথায়, দেখতে পাচ্ছি না? চুপ করে বসে রইলাম। তখন ওই মেঘা আবার বলল, কিরে, কথা কানে যায় না? জি বলেন, আমি শুনতেছি। আমার মুখ থেকে আপনি শুনে মেঘা হয়তো চমকে গিয়েছে, ওর মুখের রিয়াকশনটাই এটা বলতেছে। নিজেকে সামলে নিয়ে মেঘা বলল, ওই, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আরে আপনার বাবা আমাদের এত উপকার করেছে, তাহলে আমি আপনাকে তুই অথবা তুমি কি করে বলি বলেন? খোঁচা দিতেছিস নাকি? আরে না, আপনারা বিনিময়ে আমাকে চেয়েছেন, আমি তো বিয়েতে রাজি হয়ে গিয়েছি, এতে খোঁচা দেওয়ার কি আছে? দেখ, তোর আপনিটা আমার ভালো লাগতেছে না, আর এসব ঢং বাদ দে। দেখুন, আপনারা উপকার করেছেন তাই সম্মান প্রাপ্য, আর আমি ঢং করতে যাব কেন? আমি তো রিয়েলিটিতে চলতেছি, আর তাই যদি কেউ উপকার করে তাকে সম্মান দিয়ে কথা বলতে হয়। ওকে ডাকতে থাক, আর সম্মান দেওয়া ভালো। বলে মেঘা উঠে চলে গেল। আমি সেই জায়গাতে বসে রইলাম। এভাবে কেটে গেল কিছুদিন। এর মাঝে বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে, আমার পরীক্ষাও প্রায় শেষ। আমি পরীক্ষার মাঝে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, আর ওরা যা বলে তাতেই তাল মিলিয়ে চলতে লাগলাম, কারণ যা হারাবার তা তো হারিয়ে ফেলেছি হয়তো। ওই দিন জীবনের শেষ দিনটাও কাটিয়ে নিয়েছিলাম। পরীক্ষার শেষ দিনে মেঘা সবাইকে বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিতে লাগলো। সবাই শকড হলো আমার আর মেঘার বিয়ের কথা শুনে। পরীক্ষা শেষ আজকে, তাই বাসায় এসে ঘুমিয়ে গেলাম। আর এক সপ্তাহ পরে বিয়ে। সন্ধ্যায় ঘুম ভাঙলো, মাথায় হাত দিয়ে বুলিয়ে দিতেছে, তাকিয়ে দেখি মেঘা, তাই লাফ দিয়ে উঠে বসলাম। আপনি এখানে কেন? কেন, আর 10 দিন পর তো এই রুমটা তো আমারও হবে, তাই আগে থেকে এসে অভ্যাস করতেছি। ও হ্যাঁ, তা বলেন আপনার কি সেবা করতে পারি? কিচ্ছু করা লাগবে না, তুই এখানে শুয়ে থাক, আমি তোর চুলে পিলি কেটে দিতে ভালো লাগতেছে। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে গেলাম, কারণ জীবনে একটাই লক্ষ্য, তার বিনিময়ে কিভাবে পূরণ করব। এভাবে কেটে গেল আরো 9 দিন। সবকিছুই ঠিকঠাক চলতেছিল, বিয়েটাও হয়ে গেল আজকে। সবার মুখে হাসি, আমিও হাসতেছি, তবে সেটা মন থেকে নয়, সবাইকে খুশি রাখার জন্য। মেঘাকে নিয়ে বাসায় আসতে আসতে গভীর রাত হয়ে গিয়েছে। সবাই মেঘাকে নিয়ে পড়ে আছে, তাই আমি বাইরে গিয়ে বসে রইলাম। রাতে বাইরে বসে চাঁদের দিকে তাকিয়েছিলাম, তখন ওই আব্বু কাঁধে হাত রাখলো। আমি বললাম, আব্বু কিছু বলবে? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলছি না রে। আরে ধুর, কি যে বলো না, তোমার সম্মান বাঁচাতে নিজেকে কোরবানি করে দিতে পারি, এটা আর কি। আচ্ছা যা, অনেক রাত হয়ে গিয়েছে, এখন রুমে যা। বলেই সেখান থেকে সোজা রুমে চলে আসলাম। দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মেঘা নতুন বইয়ের মতো খাটে বসে আছে, তাই গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কি সেবা লাগবে বললে ভালো হতো। মেঘা এবার চট করে ঘোমটা তুলে আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, নতুন বইয়ের সাথে কি করতে হয় তা জানিস না? জি, বলে দিলে ভালো হতো। নিজের ভেতরে ফিলিংস থেকে যা আসে তাই থেকেই কর, এটাও কি বলে দিতে হবে? সরি, আসলে ভেতরে ফিলিংস শব্দটা মারা গিয়েছে, তাই কি করতে হবে বলে দিলে ভালো হতো। মেঘা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, হয়তো ভাবতেছে এমন ছেলেটা কি করে বদলে গেল। কিছুক্ষণ পর আমাকে বলল, কিচ্ছু করতে হবে না, এসে শুয়ে পড়। জি ঠিক আছে, বলে গিয়ে খাটার এক পাশে শুয়ে গেলাম। মেঘা চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে মেঘা আমার বুকে এসে মাথা রাখলো। আমি চুপচাপ মরার মতো পরে রইলাম। তখন মেঘা বলল, আমাকে জড়িয়ে ধর। আমি কোনো কথা না বলে জড়িয়ে ধরলাম। তারপর মেঘা চুপচাপ ঘুমিয়ে গেল। আমার চোখে ঘুম নেই, তখন একটা কথাই মাথায় নাড়া দিতেছে। সবার মন রাখতে গিয়ে একজনের মন ভেঙে দিলাম আমি। এই অপরাধের ক্ষমা কোথায় থেকে পাবো? আর মেঘা ফিলিংসের কথা বলছে, সে নিজেই জানে না ফিলিংসগুলো
শুধু একজনকে ঘিরে, আর সেই হারিয়ে গেছে আমার জীবন থেকে। এসব হাজারো চিন্তা করতে লাগলাম, আর চোখ দিয়ে সমানে পানি পড়তে লাগলো। কখন যে সকাল হয়ে গেল নিজেও জানি না। হঠাৎ মেঘার বুকের মাঝে নড়াচড়ে দিয়ে উঠলো। বুঝলাম মেঘার ঘুম ভাঙতেছে। আমি হাত দিয়ে চোখের পানিগুলো মুছে ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে নিলাম। মেঘা উঠেই নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল। তারপর মেঘা এমন একটা কাজ করলো যেটা আমি ভাবতে পারিনি। হঠাৎ করে আমি নিজের ঠোঁটের অন্য একজনের নরম ঠোঁটের ছোঁয়া অনুভব করলাম। ছোঁয়াটা ধীরে ধীরে অনেক গভীর হলো। মেঘা একটানা 5 মিনিট আমার ঠোঁটে কিস করলো। তারপর আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার পাশে বসে হাঁপাতে লাগলো। আর আমি তখনও একটা রোবটের মতো বিছানায় শুয়ে থাকলাম। তারপর চলে গেল। আমি তাকিয়ে দেখি ওয়াশরুমে চলে গিয়েছে ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফিরে আসার শব্দ পেলাম, তাই আবার চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর মেঘা আমাকে ডাক দিল। ঘুম ভেঙেছে এমন একটা ভাব নিয়ে তাকালাম। তখন মেঘা বলল, তুই রাতের বেলায় ঘুমের মধ্যে কিস করলি কেন আমাকে? মেঘার কথা শুনে আমি টাসকি খেয়ে গেলাম। কাল রাতে আমি ঘুমালাম কখন? নাকি মেঘা ভাব নেওয়ার জন্য বলেছে? এসব ভাবতেছি তখন মেঘা আবার বলল, কি রে, উত্তর দিচ্ছিস না কেন? সরি, আসলে ঘুমের মধ্যে মানুষ কি করে তা তো বলতে পারে না, তাই ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেবেন প্লিজ। ওকে, যা উঠে ফ্রেশ হয়ে আয়। ওকে বলেই উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হবার পর মেঘা আর আম্মুকে নিয়ে নাস্তা করতে গেলাম। আমি চুপচাপ গিয়ে নাস্তা করতে বসে গেলাম। ওইদিকে মেঘাকে নিয়ে সবাই মজা করতেছে। এসব কেমন যেন বিরক্ত লাগতেছে, তাই হালকা কিছু খেয়ে রুমে চলে আসলাম। কিছুতেই ভালো লাগতেছে না। আমার পেছনে পেছন মেঘাও রুমে আসলো। এসে আমাকে বলল, রুমে চলে আসলি কেন? আসলে ভালো লাগতেছিল না তাই চলে আসছি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সবাই কেমন করে যেন তাকিয়েছিল তোর চলে আসার দিকে। ও, তো এখন কি করতে হবে বলেন? আমার সাথে বাইরে আয়, আর সবার সাথে হাসি মুখে কথাবার্তা বলবি। ওকে, এই হাসিটা চলবে? তোরে হাসি দিতে বলেছি, দাঁত বের করে দেখাতে বলি নাই। আর এমনভাবে হাসি দিতেছিস যেন হাসি দিতে কষ্ট হইতেছে তোর। ওকে, এই হাসিটা চলবে? আসলে এর চেয়ে সুন্দর হাসি আমি দিতে পারি না। কেন, আগে যে তিশার সাথে বসে বসে হাসতি ওইগুলো কোথায় এখন? ওই যার নামটা বলেছেন তার সাথে মাটি চাপা পড়ে গিয়েছে হাসিগুলো। আমার কথা শুনে মেঘা চুপ হয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর বলল, আয় বাইরে যাই, রুমে ভালো লাগতেছে না। চলেন। তারপর মেঘাকে নিয়ে বাইরে গেলাম। সবার সাথে কথা বলতে লাগলাম। বিকেলে রেস্ট করতে রুমে এসে শুয়েছিলাম, তখন ওই মেঘা রুমে আসলো। তারপর ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দরজা লাগিয়ে দিয়ে এসে আবার বুকে শুয়ে গেল। আমি আগের মতো শুয়েছিলাম। তখন মেঘা বলল, আচ্ছা ইমন, এখন তো স্বামী স্ত্রী তাই না? কাজী সাহেব বলেছিল, কালকে শুনেছি। তুই কি এখনো আমাকে মেনে নিতে পারিসনি? ধুর, কি বলেন এসব? আমি তো ওই দিন আপনাকে মেনে নিয়েছি যেদিন আপনার আব্বু বিনিময় চেয়েছিল। ইমন প্লিজ, পেছনে সব কিছু ভুলে যা। এখন এসব মনে রেখে লাভ নেই। ওকে, ভুলে গেলাম। এই তো ভালো ছেলে তো, এখন বল আমাকে ভালোবাসিস কিনা? ভালোবাসাটা কি জানতে পারলে খুব ভালো হতো। দেখ ইমন, আমি মানতেছি যে আমি তোকে জোর করে বিয়ে করেছি, কিন্তু এখন তো সব কিছু মেনে নিয়েছি। তুইও মেনে নে, তাতেই ভালো। ওকে। আচ্ছা ইমন, তুই কি এখনো ওই তিশাকে ভালোবাসিস? দেখুন, এইসব বিষয়ে জানার আপনার কোনো অধিকার নেই। তার চেয়ে ভালো আপনার কি উপকার করতে পারি এটা বলেন। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবো সেটা পূরণ করার। কথাগুলো বলতে বলতে চোখের কোণ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা পানি ঝরে গেল। তাড়াতাড়ি করে মুছে ফেললাম। মেঘা আমার কথা শুনে আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখন কেমন লাগে মেঘা? আমি ওই দিন এমনভাবেই কষ্ট পেয়েছিলাম যা হয়তো তুমি আজকে ফিল করতেছো। মেঘা যদি বলে আমাকে তার স্বামী স্ত্রীর শারীরিক মিলন করতে, তাহলে আমি তাও করব, তবে বিনিময় হিসাবে, ভালোবেসে না। কারণ আমি মাটি দিয়ে দিয়েছি আমার মন থেকে। বাকি সব কিছু তিশার চলে যাওয়ার সাথে এখন নিয়ম মতো রোবটের মতো নিজের দায়িত্ব পালন করে যাব। এটাই হয়তো বাকি জীবন থাকবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। চোখ খুললেও কারো ডাকে। তাকিয়ে দেখি মেঘা মাথার পাশে বসে আছে। এবার আর ঘাবড়াইনি। মেঘাকে বললাম, জি কিছু বলবেন অথবা কিছু করতে হবে আমাকে? জি, এখন উঠে নিচে খেতে আসেন। সবাই খেতে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেকক্ষণ ঘুমিয়েছি, তাই উঠে ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসলাম। এসে বসে রইলাম চুপচাপ। কি করব তাও ভেবে পাচ্ছি না। ভার্সিটি খোলা থাকলে একটা না করে এসব কাটিয়ে উঠতে পারতাম। এখন তো পুরো বেকার লাগতেছে নিজেকে। এসব ভাবতেছিলাম তখন ওই মেঘা রুমে আসলো। এসে আমাকে বলল, কি রে, তোর শরীর ভালো না? জি ভালো। বলেন আপনার কিভাবে সেবা করতে পারি? ওই আমি তোরে বলছি আমার কিছু লাগবে? না।
তাহলে কথায় কথায় এটা বলিস কেন? বলেন আপনার কি সেবা করতে পারি? জি, নিজের কাজটা যদি ভুলে যাই আর আপনি যদি এতে কষ্ট পান, তাই দায়িত্ব নিয়ে নিজের কাজটা নিজে করি। মেঘা আমার কথা শুনে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তারপর হঠাৎ ঠাস করে গালে একটা চর বসিয়ে দিল। আমি বললাম, এতক্ষণে ভালো লাগতেছে আমার, এই যে আপনাকে সেবা দিতে পেরেছি। মেঘা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আমি কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর মেঘা ওয়াশরুম থেকে বের হয়ে এসে আমার পাশে শুয়ে গেল। আমি সেদিকে খেয়াল না করে নিজের মতো শুয়ে রইলাম। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বজায় রইল। হঠাৎ মেঘা বলে উঠল, ইমন তুই আমার বুকে মাথা দিয়ে ঘুমা আজকে। আমি মেঘার কথা মতো মেঘার বুকে মাথা দিয়ে শুয়ে গেলাম। তখন মেঘা আমাকে বলল, আমার হার্টবিট শুনতে পাচ্ছিস ইমন? জি। হার্টবিটগুলো কি বলতেছে তা কি শুনতে পাচ্ছিস না? সরি ম্যাডাম, এসব বোঝার ক্ষমতা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। দেখ ইমন, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, মাফ করে দে প্লিজ। দেখুন, আমি কোনো ব্যাপারে আপনার উপরে রাগ করে নেই, তাই দেখ, বারে বারে মাফ এভাবে চেয়ে বলিস আমাকে না। লজ্জা দিবেন বললাম না তো প্লিজ। ভুল হয়ে গিয়েছে। প্লিজ ম্যাডাম, এভাবে বলবেন না। আমি যদি পারতাম তাহলে ক্ষমা করে দিতাম। দেখ ইমন, তোকে জোর করবো না, তুই ক্ষমা করে দে, না হলে কিন্তু আমি বাধ্য হব জোর করতে। ম্যাডাম, আপনি বললে আমি কাজ করে দেবো, জোর করার কি আছে? আমার কথা শুনে মেঘা রাগে টলমল করতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ রইলাম। তখন মেঘা আবার বলল, বুঝছি, তোকে বুঝিয়ে পারবো না, তাই যা করার আমাকেই করতে হবে। আপনি কেন কষ্ট করতে যাবেন? আমাকে বলেন, আমি করে দিচ্ছি। তুই করতে পারবি? আমার সাধ্যের ভিতরে হলে অবশ্যই পারবো। ওকে, ভালোবাসতে পারবি আমাকে? সরি ম্যাডাম, এটা আমার সাধ্যের অনেক বাইরে, তাই পারবো না। আপনি চাইলে জীবন দিতে পারি, তবে ভালোবাসতে পারবো না। কথায় কথায় খোঁচা দেওয়াটা কোথায় থেকে শিখেছিস, বলবি একটু? সময়ের কাছ থেকে। আসলে সময় মানুষকে বদলে দেয় আর অনেক কিছু শিখিয়ে দেয়, মাঝে মাঝে পাথর সহ বানিয়ে দেয় একটা মানুষকে। ও তাই এমনভাবে কথা বলিস? তোর কথায় শুধু কষ্ট পাই না, এমন লাগে বুকের ভেতরে হাতুড়ি দিয়ে আঘাত করতেছে, বুঝছিস? আন্তরিকভাবে দুঃখিত আমি। আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন। আমার কথা শুনে মেঘা ফিক করে হেসে দিল। তারপর বলল, আচ্ছা এসব বাদ দিয়ে একটা সোজা কথা বলে দেই, শুনে রাখ। জি ম্যাডাম। তোকে আমি 2 দিন সময় দিলাম, এর মাঝে আমাকে ভালোবেসে মেনে নিবি। তোর জন্য ভালো, আর এর মাঝে মেনে না নিলে তোর থেকে জোর করে আমি আমার অধিকার আদায় করে নিব। হালকা মুচকি হেসে আমি চোখ বন্ধ করে ফেললাম। জানি না মেঘা কি ভাবতেছে, আর সেটা জানার কোনো প্রয়োজনও মনে করি না। মেঘা আমাকে জড়িয়ে ধরলো। আমি কোনো কিছু না বলে চুপ করে শুয়ে রইলাম। হাজারো চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে গেলাম কখন তা বলতে পারি না। সকালে ঘুম ভেঙে তাকিয়ে দেখি আমি নিজের সিটে শুয়ে আছি আর মেঘা আমার বুকে ঘুমিয়ে আছে। আমি ওঠার জন্য হালকা করে মেঘার বুক নামাতে চাইছিলাম, তখনই মেঘার ঘুম ভেঙে গেছে। ঘুমন্ত গলায় আমাকে বলল, এমন ঘুমাতে দে তো একটু, এত নড়াচড়া না করে যেভাবে আছিস সেভাবেই শুয়ে থাক প্লিজ। তারপর আবার ওইভাবেই শুয়ে রইলাম। কি আর করার, কিছু না বলে চুপচাপ শুয়ে চোখ বন্ধ করে রাখলাম। এভাবে কেটে গেল 2 দিন। বিয়ের সব নিয়ম প্রায় শেষ, তবে বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না, তার উপর এসব প্যারা। রাতে বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখন ওই মেঘা রুমে আসলো। এসে আমাকে বলল, কি রে, আজকে তো 2 দিন শেষ, কি ঠিক করলি? আপনি আমাকে যা বলবেন তাই করব। আমি তাই এখানে মেনে নেওয়া আর না নেওয়ার তো কিছুই নেই। বুঝছি, তোকে বুঝিয়ে লাভ নেই, তার চেয়ে বরং তোর সাথে কঠিন হয়ে থাকাটাই ভালো। এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এখন এইদিকে এসে আমাকে কিস কর। মেঘার কথা মতো তার কাছে গিয়ে কপালে একটা কিস করলাম। তখন মেঘা রেগে বলল, ওই, তোরে কপালে কিস করতে বলেছিলাম আমি? সরি ম্যাডাম, আপনি স্থান উল্লেখ করেন নাই, তাই আমি কপালে করেছি। ওই, নিজের বউয়ের কপালে কিস করে কেউ আর এটা বলে দেওয়া লাগে নাকি? বউ কথাটা শুনে নিজের অজান্তে ফিক করে হেসে দিলাম আমি। মেঘা আমার হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, সরি ম্যাডাম, আসলে একটা কথা মনে পড়ায় হাসি পেয়ে গিয়েছিল। আমি বুঝেছি কেন হেসেছিস। জি ম্যাডাম। থাক, তোকে কিচ্ছু করা লাগবে না, যা করার আমিই করতেছি। কথাগুলো বলতে না বলতেই মেঘা আমার ঠোঁটগুলো সে নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল। তারপর কিছুটা স্কিপ করে যাওয়াই ভালো, তবে মন থেকে একটুও হয়নি। যা হয়েছে সব বিনিময় থেকে করেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘা এখনও ঘুমাচ্ছে, তাই উঠে চলে গেলাম ফ্রেশ হতেই। শেষ বিকেলে রুমে বসেছিলাম, তখন ওই মেঘা রুমে আসলো। এসে বলল, ইমন চল বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি। জি বলেন, কোথায় যেতে চান, আমি নিয়ে যাচ্ছি। তুই আবার শুরু করে দিলি? রেডি হয়ে নে, ঘুরতে যাব। ব্যাস, তোকে কোথাও নিয়ে যাওয়া লাগবে না, আমি যাব, তুই শুধু সাথে থাকলেই হবে। ওকে। তারপর রেডি মেঘার সাথে বের হলাম। তখন মেঘা আমাকে বলল, মুজিবনগর অনন্যা পার্কে যাই।
পার্কের নামটা শুনে হালকা অবাক হলাম, কারণ ওই পার্কে আমি আর তিশা প্রায় বসে গল্প করতাম, আর ওই পার্কে হাজারো স্মৃতি জমা আছে। মেঘা ওই পার্কে যেতে বলতেছে কেন, এইসব ভাবতেছিলাম। তখনই মেঘা আবার বলল, কিরে যাবি নাকি এখানেই বসে থাকবো সারাদিন? তারপর গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম বাসা থেকে। ওই পার্কে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। ভেতরে ঢুকে আমি মেঘার সাথে হাঁটতেছি আর তিশার সাথে বসে থাকা সেই জায়গাগুলো দেখতে লাগলাম। কেন জানি বুকের ভেতরে হালকা ব্যথা অনুভব করতে লাগলাম, আর চোখের কোণে হালকা হালকা পানি জমা হতে লাগলো। পানিগুলো মুছে হাঁটতে লাগলাম, কারণ এই পানিগুলোর কোনো মূল্য নেই পৃথিবীর কাছে, কারণ বেইমানি করে ফেলেছি তার সাথে। এখন অপরাধী হিসেবে বেঁচে আছি আমি। এসব ভাবতে ভাবতে আনমনে হাঁটতেছি, তখন মেঘা ডাক দিয়ে বলল, কিরে অতীতে চলে গেলি নাকি? আসলে শরীরটা ভালো লাগতেছে না। ও, আমি তো মনে করেছিলাম তুই তিশার কথা ভাবতেছিলি। আমি আর কিছু বললাম না, চুপচাপ নির্বাক দর্শকের মতো কিছুক্ষণ কাটিয়ে আসলাম মেঘার সাথে। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। মেঘাও কিছুক্ষণ পর রুমে আসলো, এসেই আমার উপরে শুয়ে বলল, তোকে নিয়ে ঘুরতে গিয়ে মজা নেই, মনে হয় একটা রোবট নিয়ে ঘুরতে বের হয়েছি। আমি কিছু না বলে চুপ করে শুয়ে রইলাম আর মেঘার কথাগুলো শুনতে লাগলাম। মেঘা এবার আমার সামনে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল, তারপর আমাকে বলল, আচ্ছা ইমন, আমরা হানিমুনে গেলে ভালো হবে বলতো? ম্যাডাম আমি কি বলবো বলেন, আপনি যেখানে যেতে চান আমি সেখানেই যাব। আচ্ছা তুই এমন করে কথা কেন বলিস বলতো? আচ্ছা বাদ দে, চল আমরা সিলেটে গিয়ে ঘুরে আসি। ওকে। কিছুক্ষণ পর আমার চোখ লেগে আসলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো মেঘার ডাকে। তাকিয়ে দেখি আমার পাশে বসে আছে। আমাকে সজাগ হতে দেখে বলল, কিরে ঘুম ভেঙেছে? জি। আচ্ছা উঠে রেডি হয়ে নে তাড়াতাড়ি, আমাদের বাসায় একটু যেতে হবে, আপু ডেকেছে আমাদেরকে। ওকে। তারপর রেডি হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে মেঘাকে নিয়ে ওদের বাসায় গেলাম। সবার সাথে কৌশল বিনিময় করা শেষ হলে আঙ্কেল আমাদের নিয়ে তার অফিসে গেল। গিয়ে নিজের মতো করে বসে রইলাম। কিছুক্ষণ পর মেঘা আমাকে বলল, তোকে এখানে আব্বু কেন নিয়ে এসেছে জানিস? না, কেন? আজকে আব্বু তার সব সম্পত্তি তোর আর আমার নামে লিখে দিবে। মেঘার কথা শুনে ফিক করে হেসে দিলাম। হাসি থামিয়ে রাখতে না পেরে হেসে দিয়েছি। মেঘা অবাক হয়ে গেল আমাকে হাসতে দেখে, তারপর বলল, ওই হাসতেছিস কেন? এখন একটা কথা মনে আসা হেসে দিয়েছি, সরি অসময়ে হাসিটা দেওয়ার জন্য। ও, তা কি এমন কথাটা যা মনে পড়ে গেল এই সময়? ওই যে কথা আছে না, জুতা মেরে গরুদান, এটা মনে পড়ে গিয়েছিল। ইমন তুই এখানে শুরু হয়ে যাস না প্লিজ, বাসায় গিয়ে যা বলার বলিস। সরি ম্যাডাম, আমি তো মাত্র সত্যটা বললাম। তোরে নিয়ে আর পারি না সত্যি। বলে মেঘা রুম থেকে বেরিয়ে চলে গেল। আমিও সেই আগের মতোই বসে রইলাম। দুপুরে মোটামুটি অনেক লোকজন এসে উপস্থিত হলো, আরও অনেক রকম আয়োজন। বিকেলে আমার আর মেঘার নামে আঙ্কেল তার সব সম্পত্তি করে দিল। আমি কিছু না বলে শুধু মেঘার পাশে দাঁড়িয়েছিলাম। সব কিছু শেষ করে সন্ধ্যা হয়ে গেলো বাসায় আসতে আসতে। বাসায় এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মেঘা খাটে শুয়ে আছে। আমাকে দেখে বলল, কিরে কেমন গেল দিনটা? ভালো। বলে রেডি হতে লাগলাম। তখন ওই মেঘা পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছু না বলে নিজের কাজ করতে ব্যস্ত। তখনই মেঘা বলল, ইমন তুই এমন করছিস কেন? একটু ভালোভাবে কথা বললে কি হয়? সরি। আচ্ছা শোন, আর তো 1 মাস পরে রেজাল্ট দিবে, চল এই সময়টাতে হানিমুন শেষ করে আসি। ওকে। তাহলে 3 দিন পর আমরা যাবো ঘুরতে, ঠিক আছে? মাথা নেড়ে হ্যাঁ বলে দিলাম। তারপর মেঘা চলে গেল ফ্রেশ হতে। আমিও বসে বসে মোবাইল টিপতে লাগলাম। তারপর কেটে গেল এভাবে 1 মাস। এদিকে রেজাল্টও বেরিয়ে গিয়েছে। হানিমুন সহ বাকি সব কিছু শেষ করে ফেললাম। কিন্তু মেঘার সাথে সে আগের মতোই আচরণ করি, একটুও বদলায়নি, কারণ মেঘা যা করেছে তা ক্ষমা করার না। তবে এটা ভেবে ভালো লাগতেছে যে কালকে ভার্সিটিতে গিয়ে তিশাকে দেখতে পাবো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তখনই মেঘা পিছন থেকে ডাক দিয়ে বলল, আমাকে নিয়ে যাবি না নাকি বউকে রেখেই চলে যাবি? আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর মেঘা আসলে তাকে নিয়ে ভার্সিটিতে গেলাম। ভিতরে গিয়ে সবার সাথে কথা বলে চুপচাপ ক্লাসরুমে বসে রইলাম। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল, কিন্তু তিশা এখনো আসেনি। বিকেলে ক্লাস শেষ করে গেটের কাছে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিশা আসলে এসেছে কিনা, কিন্তু না, তিশাকে দেখতে পাইনি। অবশেষে মেঘাকে আসতে দেখে সেখান থেকে সরে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। তারপর মেঘাকে নিয়ে বাসায় চলে আসলাম। তিশাকে দেখতে না পেয়ে মনে একটা ভয় কাজ করতে লাগলো। তাও নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, আজকে হয়তো আসেনি, কালকে হয়তো বা আসবে, এসব ভাবতেছিলাম। তখনই মেঘা বলল, কি রে, কি এত চিন্তা করতেছিস? না এমনি। ও আচ্ছা, ঘুমা। তারপর এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম।
সকালে উঠে ফ্রেশ হয়ে মেঘাকে নিয়ে ভার্সিটিতে গেলাম। মেঘা ভিতরে চলে গেল। আমি মাঠের এক কোনায় দাঁড়িয়ে নীরবে দু চোখ দিয়ে তিশাকে খুঁজতে লাগলাম, কিন্তু তিশার নামগন্ধ নেই। কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারতেছি না, তাই নীরবেই চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কাঁধে হাত রাখলো, তাই হালকা ঘাবড়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি মেঘা। আমাকে এভাবে ঘাবড়াতে দেখে মেঘা বলল, আরে ভয় পাস না, আমি। কিছু বলবেন? তুই যাকে খুঁজতেছিস সে এই ভার্সিটিতে আর আসবে না। মানেটা হলো তিশা ভার্সিটি থেকে টিসি নিয়ে গিয়েছে, অন্য আরেক ভার্সিটিতে ভর্তি হয়েছে, তাই তাকে খুঁজে লাভ নেই। তো আমি কি করব? সে যা মন চাই করুক, তাতে আমার কি? বলে সেখান থেকে সোজা ভার্সিটিতে চলে এলাম। প্রচুর কান্না পাচ্ছে এখন কেন জানি, তাও সবকিছু চেপে গেলাম নিজের ভেতরে। আমার জন্য একটা মেয়েকে ভার্সিটি বদলে ফেলতে হলো। মেঘার উপর রাগটা বাড়তে লাগলো, ভেতরে পাথরটা আরো বড় হয়ে গেল। কিছু না বলে চুপচাপ বসে রইলাম। এমন লাগতেছে নিজের জীবনের মানেটা হারিয়ে ফেলেছি। কিভাবে পারলাম এটা করতে? এখন খোদার কাছে একটাই দোয়া, মরণটা যেন তাড়াতাড়ি হয়। নিজেকে নিজের ভেতরে বন্দি করে নিয়েছি। কিভাবে পার করব এই অপরাধ বোধটা নিয়ে? এভাবে চলতে লাগলো দিনগুলো। নিজেকে এখন অনেক শক্ত করে নিয়েছি। মেঘা এখনো পারেনি আমার ভালোবাসা আদায় করতে। এভাবে কেটে গেল 6 মাস। বিকেলে আমি ঘুমাচ্ছিলাম, তখন ওই মেঘা এসে ডাকতে লাগলো। আঙ্কেল নাকি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, তাই উঠে হসপিটালে গেলাম। শেষ রাতের দিকে আঙ্কেলের সাথে কথা বলার সুযোগ হয় সবার। আঙ্কেল সবার সাথে কথা বলে শেষে আমাকে আর মেঘাকে তার কাছে ডেকে নিয়ে যায়। ভেতরে গিয়ে আঙ্কেলের পাশে বসতে আঙ্কেল আমাকে বলল, ইমন, আমি যতদিন পর্যন্ত সুস্থ না হই ততদিন তুমি আমার অফিসটা সামলাও বাবা। আঙ্কেল, মেঘা সবকিছু সামলে নিবে, আপনি চিন্তা করবেন না। দেখো, মেঘা বা তুমি দুজনের একজন সামলে নিও, এতটুকুই। আর ভার্সিটি পড়া শেষ হলেই তোমাকে অফিসে বসতে হবে, মনে রেখো। আমি কিছু না বলে চুপ করে রইলাম। তারপরে আরও কিছু কথা বলে বাইরে চলে আসলাম। তখন মেঘা বলল, আমি মেয়ে হয়ে অফিস সামলাবো আর তুই কি করবি? দেখুন, আপনার আব্বুর অফিস আপনি সামলালে ভালো হবে, না হলে পরে আবার। কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। তারপর বললাম, তার চেয়ে ভালো আপনি সামলান। মেঘা হয়তো বুঝতে পেরেছে কি বলতে চেয়েছি, তাই রাগী মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুই না বলিস আমি যা বলবো তুই তাই শুনবি? বলেন, কি করা লাগবে? কাল থেকে বাবা সুস্থ হওয়ার আগ পর্যন্ত অফিস তুই সামলাবি। কি আর করার, তাই হ্যাঁ বলে দিলাম। তারপর সকালে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে চলে গেলাম অফিসে। ম্যানেজার সবকিছু বুঝিয়ে দিয়েছে, তাই এত একটা অসুবিধা হয়নি। দুপুরে লাঞ্চ টাইমে মেঘা অফিসে এসে হাজির খাবার নিয়ে। কিছুটা আজব লাগলো, এখানে খাবার আনার কি আছে? সবাই খেতে চলে গেলো। তখন মেঘা আমাকে খাবার রেডি করে দিতে দিতে বলল, সরি সকালেও এভাবে কথা বলার জন্য। আরে না, ঠিক আছে। দেখ, তুই একটা বিষয় নিয়ে রাগ করে আছিস, সেই প্রথম থেকে আবার এটা নিয়ে রাগ করে বসে থাকিস না। আমি কারোর উপর রাগ করি না। আচ্ছা তাহলে আজকে তোকে আমি খাইয়ে দিব। তারপর প্লেটটা নিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে মেঘা আমাকে বলল, শোন, আজকে তোর আর হসপিটালে যাওয়ার দরকার নেই, তুই বাসায় গিয়ে রেস্ট করিস। আমি কাল বা পরশু চলে আসবো বাসায়। ওকে। মেঘা যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, এটা একটা অফিস, কেউ চলে আসতে পারে। কেউ আসবে না, আর আসলেও সিসি ক্যামেরায় দেখা যাবেই। আর বেশি কথা না বলে চুপচাপ জড়িয়ে ধর আমাকে। আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর মেঘা চলে গেল। আমি আবার অফিসের কাজে মন দিলাম। তারপর অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। যাক, অনেকদিন পর ভালো লাগতেছে মেঘাকে রুমে না দেখে। এভাবে কেটে গেল 3 বছর। ভার্সিটি লাইফ শেষ করে কিছুদিন হলো আঙ্কেলের বিজনেস হাতে নিয়েছি। সব কিছু স্বাভাবিকভাবেই বদলে গিয়েছে, শুধু মেঘা আর আমার সম্পর্ক ছাড়া। কারণ আজও মেঘাকে মাফ করতে পারিনি আমি। কারণ মেঘাকে তিশার কাছে মাপ চাইতে হবে, আর তিশা যদি মেঘাকে মাফ করে তবেই আমি মেঘাকে মাফ করব। বিকেলে অফিস থেকে বাসায় চলে এসেছি। ভালো লাগতেছে না। আমাকে দেখে মেঘা বলল, কিরে তুই এত তাড়াতাড়ি চলে আসলি, শরীর খারাপ নাকি তোর? না, আমি ঠিক আছি, এমনি ভালো লাগতেছে না, তাই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুই বসে থাক, আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি। না, লাগবে না, আমি ঠিক আছি। তোর কি মন খারাপ? না ম্যাডাম, আমি ঠিক আছি। আজকে তো তিশার বার্থডে, তাই তোর মন খারাপ, তাই না? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আসলে আজকে তিশার বার্থডে, তাই মনটা খারাপ। তখন মেঘা বলল, তুই আর কতদিন তিশাকে মনে রাখবি বলতো আমাকে? মেঘার কথা শুনে হালকা মুস্কি হাসি দিয়ে চুপ করে বসে রইলাম। তখন মেঘা বলল, কি রে, আমার কথার উত্তর দিতেছিস না কেন? বল, কতদিন মনে রাখবে ওই তিশা নামের মেয়েটাকে? আমি কোনো তিশাকে চিনি না। আমার কথাটা শুনে মেঘা রাগে গজগজ করতে লাগলো। তারপর আমাকে বলল, আচ্ছা তুই কি চাস বলতো ইমন? কিছুই না। ইমন, আমার দিকে তাকা তো একটু। বলেন। আচ্ছা, তিশার থেকে আমি কোন দিক দিয়ে কম বলতো? উল্টো তিশার চেয়ে আমি আরো বেশি সুন্দর, তারপরেও কেন এরকম করছিস? আপনি বাহির দিয়ে তিশার থেকে সুন্দর, এটা মিথ্যা না, তবে
তিশার ভিতরে যে সৌন্দর্য তার ধারে কাছেও যেতে পারেননি আপনি। মেঘা এসে আমার কোলে বসে আমার গালে হাত দিয়ে নরম সুরে বলল, আচ্ছা বল, কি করলে তুই আমাকে ক্ষমা করবি? দেখুন, আপনি আমার সাথে কোনো অন্যায় করেননি যে আমি আপনাকে মাফ করব, সো বাদ দেন এসব। আচ্ছা, আমি যদি তিশার কাছে ক্ষমা চেয়ে নেই তাহলে কি তুই আমাকে ক্ষমা করে দিবি? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। মেঘা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটে একটা কিস করলো, তারপর 2 মিনিট পর আমার ঠোঁট ছাড়লো। সেটা বলল, আচ্ছা, আমি তিশার খোঁজ বের করে তার কাছে ক্ষমা চেয়ে নিব, তারপর তোকে বোঝাবো কত ধানে কত চাল। বলেই উঠে চলে গেল মেঘা, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। 2 দিন পর দুপুরে অফিসে বসে কাজ করতেছি, তখন ওই দরজায় কেউ নক করলো, তাই বললাম ইয়েস কামিং। তখন ওই দরজা ঠেলে তিশা রুমে আসলো। আমি অবাক হয়ে গেলাম তিশাকে 4 বছর পর দেখে। তিশা রাগী মুখ নিয়ে আমার দিকে এগিয়ে এসে আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। একে তো এত বছর পর তিশাকে দেখে অবাক হয়েছি, তার উপর চর মারায় পুরোপুরি টাস্কি খেয়ে গেলাম। তাই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখন তিশা বলল, তুমি কিভাবে পারলে এত বছর আমাকে মনে রেখে মেঘাকে কষ্ট দিতে? আমি কি বলবো বুঝতে পারতেছি না, তাই চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে তিশা বলল, বিয়ে 4 বছর হয়েছে তোমাদের, আর তুমি আজও আমাকে মনে রেখে মেঘাকে কষ্ট দিচ্ছ। কিভাবে পারলে এত বছর আমাকে মনে রাখতে? কেন তুমি মনে রাখোনি আমাকে? আমার প্রশ্ন শুনে তিশা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, একদম চুপ হয়ে গেল। তখন আমি বললাম, কিছু প্রশ্নের উত্তর থাকে না, তাই এসব প্রশ্ন করো না প্লিজ। আচ্ছা ইমন, ভুলে যাও পিছনের সব কিছু, আর আমি মেঘাকে ক্ষমা করে দিয়েছি। এবার তুমি মেঘাকে মেনে নাও প্লিজ। মাথা নেড়ে হ্যাঁ বললাম। তখন তিশা বলল, আর হ্যাঁ, আমি এখন আর তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার স্বামীকে। ভালো। শোনো ইমন, সব গল্পের ইতি হবে এমনটা তো কোথাও লেখা নেই। কিছু গল্প অসমাপ্ত থাকে, আর আমাদের গল্পটা না হয় অসমাপ্তই থেকে যাক, তাতে কি? আচ্ছা, তোমাকে এখানে এনেছে কে? কে আবার? মেঘা গিয়েছিল কালকে আমার শ্বশুর বাড়িতে, ওইখানে গিয়ে আমাকে সব খুলে বলেছে, সাথে আরেকটা কথাও বলেছে। কি কথা? আমাদের ভালোবাসার কাছে নাকি মেঘা হেরে গিয়েছে। কথাটা শুনে একগাল হেসে দিলাম। তিশাও হেসে দিল আমার সাথে সাথে। তখন ওই মেঘা রুমে ঢুকলো আর আমাকে হাসতে দেখে রাগে মুখ করে বলল, ওই, আমি যখন হাসতে বলি তখন এই হাসিগুলো কোথায় থাকে? আমি হাসি থামিয়ে দিয়ে চুপ হয়ে গেলাম। তখন তিশা বলল, ইমন, তুমি মেঘাকে একবার ভালোবেসে দেখো, সে আমাকে ভুলিয়ে দিবে, এত ভালোবাসবে তোমাকে। কিছু না বলে শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। আচ্ছা, তাহলে আমি এখন আসি, সন্ধ্যায় আবার দেখা হবে। আচ্ছা। আসি রে মেঘা, আবার সন্ধ্যায় দেখা হবে। ওকে। তারপর তিশা চলে গেল। মেঘা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আমি হাসতে বললে তুই বলিস আমি হাসতে পারি না, আর এখন অন্যের বইয়ের সামনে তো ঠিকই হাসাহাসিতে মেতে উঠেছিস, শালা লুচ্চা কোথাকার। এই জন্যই তোর আর তিশার মাঝে আকাশ জমিন পার্থক্য। মানে আবার কি করলাম? দেখ, তিশা এত বছর পরে আমাকে দেখে এখনো তুমি করে বলে, আর তুই এখনো স্বামীকে সম্মান দিতে শিখলি না। নিজের হাজবেন্ডকে কেউ তুই তুকারি করে? দেখ, এমনিতেই 4 বছর জ্বালিয়েছিস, এখন এসব ফাউল কথা বললে ঘুষি মেরে নাক ভেঙে ফেলবো। ওকে, তিশাকে কি রাতে বাসায় আসতে বলেছিস নাকি? আর চল, এখন অফিসের সবাইকে ছুটি দিয়ে বাসায় যেতে হবে, প্রচুর কাজ করতে হবে। কিসের কাজ? আমার কথা শুনে মেঘা কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকালো। তাই আবার জিজ্ঞাসা করলাম, কিসের কাজ, আর সবাইকে এই দুপুরে ছুটি দিতে যাব কেন? আর তুই এভাবে অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? স্যার, আজকে আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হয়েছে, তা হয়তো আপনার মনে নেই। কথাটা শুনে আকাশ থেকে পড়লাম। সত্যিই তো আজকে 4 বছর হয়েছে। নে, এবার কি হবে? তখন মেঘা বলল, এখন বিয়ের তারিখ ভুলে গিয়েছিস, পরে কে জানে আমাকেই ভুলে যেতে পারিস। আচ্ছা, এই কারণে দিশা বলেছিল রাতে বাসায় আসবে। এই নে, অফিসের সবাইকে কার্ডগুলো দিয়াই। তারপর অফিসের সব স্টাফদের ইনভাইট করে বাসায় চলে আসলাম। এসে সবকিছু রেডি করতে লাগলাম। রাতে আয়োজন সবকিছু শেষ করে রুমে চলে গেলাম প্রায় শেষ রাতের দিকে। তবে আগামীকাল শুক্রবার, তাই সকালে অফিসে নেই, মাথায় চিন্তাও কম। ফ্রেশ হয়ে খাটে এসে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। তখন ওই মেঘা রুমে আসলো, এসে ফ্রেশ হতে চলে গেল। মেঘা ওয়াশরুমে যাওয়ার পরে আমি মোবাইল রেখে ঘুমের ভান ধরে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর মেঘা হঠাৎ আমার বুকে হাত রাখলো, তারপর বুকের লোমগুলো জোর দিয়ে একটা টান মারলো। ব্যাস, ঘুমের ভান ছুটে গেল। ব্যথায় কাকিয়ে উঠে মেঘাকে জিজ্ঞাসা করলাম, ও বাবা গো, মেরে ফেলবি নাকি? কি নাটক করা শেষ? নাটক করলাম কখন? আর এভাবে লোম ধরে টান দিয়েছিস কেন? মন চেয়েছে তাই। আর একটা কথা বলবো বলে তোকে সজাগ করেছি। কি বলবি বল। তুই নিজের কানকে এদিকে আন। মেঘার মুখের কাছে কানটা নিয়ে বললাম, বল এবার। তোর ছোট বোন একটা
ভাতিজা চাই। সত্যি বলতেছিস? তাই তো তোকে বললাম। ওর শখ কি পূরণ করবি তুই? মেঘা মাথা নেড়ে হ্যাঁ বলে, মাথাটা নিচু করে রাখলো। তাই আমি বললাম, তো কি আর করার, চল, ছোট বোনের আবদার বলে কথা। তারপর যা হওয়ার তাই। তো দর্শক ভাইয়ারা, আপনি গল্প শোনা লাগবে না, আপনারা যান, গল্প শেষ। তো আপনাদের তো প্রথমে বলেছিলাম এই গল্পটা আমার লাইফে তৈরি, তো ধরতে পারেন বেস্ট একটা গল্প ছিল। তো গল্পটা আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে গল্পটি দেখছেন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমার একটু হলেও ভালো লাগবে। তো আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। রিসেন্টলি আমার ভিডিওগুলোতে অনেক কম ভিউ হচ্ছে, তো আপনারা প্লিজ একটু ভালো করে ভিডিওগুলো দেখবেন, পুরো ভিডিওটা, তাতে আমার একটু হলেও উপকার হবে। তো আমি আপনাদের ছোটো ভাই, আমার বয়স মাত্র 16। তো কি বলবো, আর কিছু বলার না, এই বয়সে ইউটিউব নিয়ে কাজ করতেছি। তো আপনারা পাশে থাকলে আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, আপনাদেরকে ভালো কিছু একটা দিতে পারবো। আপনারা পাশে থাকবেন প্লিজ। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।